দেখুন, এবার বিশ্বকাপে যত দিন যাচ্ছে, যত কাছাকাছি আমরা সেমিফাইনাল ফাইনালের দিকে এগোচ্ছি, ততই কিন্তু একদম টান টান উত্তেজক ম্যাচ হচ্ছে। সব কটা ম্যাচই বলতে গেলে তাই। কারণ গতকালকেই আপনারা যদি মনে থাকে, আমরা যে পর্ব করেছিলাম, অর্থাৎ মার্কিন মুলুকে মহারণ, প্রতিটা দিন আপনারা দেখছেন যত বিশ্বকাপ এগোচ্ছে, তাতে কিন্তু আমরা বলেছিলাম যে কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি ফার্স্ট হাইয়েস্ট স্কোরার কে হবে, সেদিকে কিন্তু জোর লড়াই হবে। ইনফ্যাক্ট কালকে এমবাপে একটা গোল দিয়েছে, কারণ ফ্রান্স কাল 2 গোলে মরক্কোকে হারিয়েছে। মানে আফ্রিকান কন্টিনজেন্ট কিন্তু কমপ্লিট হলো। মরক্কো লাস্ট দেশ ছিল, হেরে গেছে 2 গোলে। এমবাপে আর ডেমলে গোল দিয়েছে, যার ফলে 2 গোলে ফ্রান্স জিতলো। এবং কিলিয়ান এমবাপে কিন্তু লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললো 8-8। আর হ্যালেন্টিকটা পরে আছে, নরওয়ের খেলা আছে ইংল্যান্ডের সঙ্গে পরে, সেখানে কিন্তু তার হচ্ছে 7 গোল সংখ্যা 7। এবার আজকে ম্যাচে আসি। আজকে কিন্তু স্পেন ভার্সেস বেলজিয়াম হাড্ডাহাড্ডি খেলা হবে। স্পেন ভার্সেস বেলজিয়াম, ইন্ডিয়ান টাইম রাত 12:30টায়। রেমিক মাঝি আমার সঙ্গে রয়েছে, আমার সহকর্মী, যার অ্যানালিসিস আপনারা প্রতিটা ম্যাচে শোনেন। স্পেন আর বেলজিয়ামের একটু আগের ম্যাচের পরিসংখ্যানটা দিয়ে রাখি। স্পেন 1 গোলে হারিয়েছিল পর্তুগালকে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে। বেলজিয়াম 4-1 গোলে হোয়াইট ওয়াশ করেছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে। এবার আজকে স্পেন বেলজিয়াম কি হতে পারে, তার আগে একটু ফ্রান্স মরক্কো নিয়ে ডিসকাস করবো, তারপর আজকের ম্যাচে ঢুকছি। রেমিক, দেখো শান্তনু, আমরা গতকাল যখন এই মার্কিন মুলুকে মহারণ অনুষ্ঠান করছিলাম, বারবার আমি তোমায় বলেছিলাম যে এই ম্যাচে যতই 5 জন আর্জেন্টিনার রেফারি থাকুক, যাই থাকুক, এমবাপ্পেদের কিন্তু আটকানো মোটেও সহজ হবে না। সেটাই কার্যত কিন্তু হলো। এবং আমি এই কথাও বলেছি, এবং আজকেও যারা দেখছেন আজকে মার্কিন মুলুকে মহারণ এই এপিসোড, তাদেরকে আরও একবার বলি যাবে, শান্তনু জানি আমি প্রথম দিন থেকে, নক আউট যেদিন থেকে শুরু হয়েছে, রাউন্ড অফ 32, সেদিন থেকে আমি কিন্তু একটা কথা বলে আসছি, ফাইনালে কিন্তু বাকি যে 31টা দল উঠেছে, আমি রাউন্ড অফ 32 শুরু থেকে বলছি, নক আউট পর্বের প্রথম পর্যায় থেকে, যে বাকি 31টা দলকে কিন্তু ফাইনালের একটা স্পটের জন্য লড়তে হবে। কেননা একটা স্পট অলরেডি বুকড করে ফেলেছে ফ্রান্স। দেখো, সেই পথেই কিন্তু ফ্রান্স এগোচ্ছে। গত বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে যাওয়া এমবাপ্পের সে যে মহাকাব্যিক লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত, তার প্রতিশোধ কিন্তু এবারে ফ্রান্স নেবার জন্য যে এসছে মার্কিন মুলুকে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা বলছিলাম, আমরা একটু আশঙ্কায় ছিলাম, আমরা ফ্রান্সের জয় নিয়ে তুমি কেউই দ্বিমত পোষণ করিনি যে ফ্রান্স জিতবেই। একটু আমরা যেটা আশঙ্কায় ছিলাম যে মরক্কো যে ডিফেন্সিভ প্লেটা খেলছে এবং যেভাবে ব্রাজিল থেকে শুরু করে বড় বড় দলগুলোকে আটকে দিচ্ছে, সেখানে হয়তো কিছুটা বেগ পেতে হতে পারে ফ্রান্সকে। কিন্তু যদি মরক্কো তাদের স্ট্র্যাটেজিতে টিকে যেত এবং ম্যাচ যদি সাডেন ডেথে যেত, তাহলে কি ফলাফল হতো পুরোটাই আনসার্টেন, যে কোনো দিকে এনিবডিজ ম্যাচ হয়ে যেত। কিন্তু আমরা পাশাপাশি এটাও, শান্তনু তোমার মনে থাকবে, বলেছিলাম যে কোনোভাবেই এই ফ্রান্সকে আটকানো সম্ভব নয়, কেননা ডেমবেলে, এমবাপে, ওলিসে এবং দেজিরে দুয়ে, এই চারজন হচ্ছে ফ্রান্সের এই দলটার নিউক্লিয়ার। এই চারজনকে ঘিরেই কিন্তু গোটা ফ্রান্সের আক্রমণটা থেকে শুরু করে যে ফুটবলটা কম্পোজ করছে মাঠের মধ্যে, এই চারজনের মধ্যে থেকেই হচ্ছে। তুমি দেখো, ওলিসে গোল করছে, গোল করাচ্ছে; ডেমবেলে গোল করছে, গোল করাচ্ছে; এমবাপে, আমরা আগের দিনের ম্যাচে দেখলাম রাউন্ড অফ 60 যে একমাত্র পেনাল্টি থেকে গোল করলো এমবাপে। এবং আজকে এই ম্যাচটা দেখার সময় যখন আমরা দেখলাম প্রথম হাফে কোনো গোল হলো না, এবং 25 মিনিটে এমবাপে যেভাবে এবারের বিশ্বকাপে তারকারা যেভাবে পেনাল্টি মিস করছে, এটা খুব আশঙ্কার। মেসির 2টো মিস করে ইতিমধ্যেই এটা লজ্জার নজির করেছে। এমবাপের মতো প্লেয়ার, আমরা মনে থাকবে তোমার যখন ব্রাজিল ম্যাচে ব্রুনো মিস করেছিল পেনাল্টি, আমরা বলেছিলাম দলের সেরা স্ট্রাইকার বা সেরা খেলোয়াড় কেন নিল না, ভিনিসিয়াস কেন নিল না। কিন্তু কি বলবে শান্তনু, মেসি যেখানে পেনাল্টি মিস করছে, এমবাপে যেখানে পেনাল্টি মিস করছে, সেখানে আর ব্রাজিল বিদায় নিয়েছে। তবুও ব্রুনোর মিসটাকে আর বেশি বড় করে দেখা যায় না। আমরা যেটা আশঙ্কা করেছিলাম, এই যে প্রথম পেনাল্টিটা পেলো মরক্কোর এগেনস্টে, সেই পেনাল্টি মিস করলো এমবাপে, ম্যাচের ফলাফল কি অন্যরকম হবে? দেখো, এই চারজনকে ঘিরে যে আক্রমণ, এই ওলিসে, ডেমবেলে, এমবাপে এবং দুয়েরি, এই চারজনের আক্রমণে আমি দেখলাম প্রথম হাফে কিন্তু আমরা দেখলাম ওলিসের শট একটা শেষের দিকে ক্রস বারে লেগে ফিরে এলো।
ফ্রান্স কিন্তু প্রথম হাফে গোলের জায়গা তৈরি করেছিল, কিন্তু বারবার মরক্কোর ডিফেন্সে আটকে যাচ্ছিল। পেনাল্টি মিসের পরও আমরা দেখলাম যে, এবং অবশ্যই যে তোমার মরক্কোর গোলকিপার, তাকে আলাদা করে একটা স্যালুট জানাতে হবে। এবারে বিশ্বকাপে আমরা আলোচনা করছিলাম যে গোলকিপাররা এবারে বিশ্বকাপে কিন্তু নজর কাছেছে, ভজিনো থেকে শুরু করে, বা আমাদের এই আগের দিন নরওয়ের গোলকিপার নিউম্যান, এবং মরক্কোর যে গোলকিপার অনেক দুর্গপতন আটকে দিয়েছে। ওলিসের শট, মানে 63% ফ্রান্সের বল পজিশন ছিল। তুমি দেখো উইলিয়াম ডিফেন্সে যেমন এদের উইলিয়াম সালিবা ছিল অপ্রতিরোধ্য, এবং শেষের দিকে ফ্রিকিক থেকে মরক্কো যে ফার্স্ট হাফে চান্স পায়নি তা নয়, যে হাকিমির শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এবং আমি তোমার যেটা আগেই বললাম, প্রথম যে ইনজুরি টাইমেতে লুকাস ডিগনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে এসছে, তার আগে একটা ওলিসির শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কিন্তু তারপরেও মরক্কোর ডিফেন্সে বারবার আটকে গেল, এবং প্রথম হাফে পেনাল্টি মিসের খেসারত দিতে হলো, যে ফার্স্ট হাফে ফ্রান্স কোনো গোল করতে পারলো না। কিন্তু সেকেন্ড হাফে তুমি যদি দেখো শান্তনু, 60 মিনিটে এমবাপ্পের অসাধারণ গোল, ওই বাক্কানো শটে, তারপরে ডেম্বেলের গোল, যেটা কিন্তু দিদিয়ার দেশর কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস, কিন্তু এই পরের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বাড়িয়ে দিল। ফলে আবারও আমি তোমাকে বলছি, যেভাবে 66 মিনিটে আমরা দেখলাম যে মাইকেল অলিসের সঙ্গে পাস থেকে এমবাপ্পে নিখুঁত ওয়ান টাচ খেলে বক্সে নিচু শটে মানে গোলটা করলো, যেভাবে অসাধারণ গোল, ডেম্বেলের গোলটাও অসাধারণ। ফলে এই ফ্রান্সকে আটকানো কিন্তু খুব কঠিন কাজ হবে যে কোনো প্রতিপক্ষকে। তারপরেও একটা আশঙ্কা জিতলেও, যে আমরা দেখলাম 77 মিনিটে দিদিয়ার দেশে এমবাপ্পেকে তুলে দিল, তার গোড়ালিতে একটি চোট লেগেছিল, সেই চোট নিয়ে খেলার পর নিজে থেকেই তিনি আবেদন করলে উঠে যাওয়ার ফলে একটা আশঙ্কার জায়গা তৈরি হলো পরের ম্যাচে নামার আগে। কিন্তু যেটা খবর এখনো ফ্রান্স টিভি সূত্রে, যে এমবাপ্পে বলেছেন যে তার চোটটা সেরকম নয়, তিনি 100% পরের ম্যাচে খেলতে পারবেন। এবার যদি আজকের ম্যাচে একটু আসি, স্পেন ভার্সেস বেলজিয়াম, স্পেন 1 গোলে জিতেছিল পর্তুগালের এগেনস্টে, আর বেলজিয়াম 4-1 গোলে জিতেছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিরুদ্ধে। তুমি কাকে এগিয়ে রাখবে স্পেন ভার্সেস বেলজিয়ামে? এই ম্যাচটায় কিন্তু খুব ডিফিকাল্ট, একদম মানে ফেভারিট বাছা। তাও আমি কিছুটা হলেও স্পেনকে এগিয়ে রাখবো। বেলজিয়ামকেও আমি কোনোভাবে খাটো করছি না। ইউএসএকে তাদের ঘরের মাঠে 4 গোলে হারাচ্ছে, তাদের একজন প্লেয়ার ছিল না সেই ম্যাচে। আমরা দেখেছিলাম বেলজিয়ান টিম ইউএসএকে হারানোর পর ট্রাম্পকে নকল করে নেচেছিল, কটাক্ষ করেছিল। এই বেলজিয়াম টিমটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম, কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এখনো পর্যন্ত বেলজিয়াম কিন্তু গ্রুপ পর্বে আমরা দেখেছি তারা ড্র করেছে। স্পেন কিন্তু এখনো পর্যন্ত এই বিশ্বকাপে অপরাজেয়, তোমার মাথায় রাখতে হবে শান্তনু। এবং তুমি যদি পরিসংখ্যানের দিক থেকে দেখো, তাহলে কিন্তু আমি কিছুটা হলেও স্পেনকে একটু হলেও এগিয়ে রাখছি, কারণ স্পেন যে ফুটবলটা খেয়েছে এখনো পর্যন্ত এবারের বিশ্বকাপে একটাও গোল খায়নি স্পেন, কোনো গোল হজম করেনি। অনলি টিম একটা গোলও কিন্তু এখনো পর্যন্ত খায়নি। গ্রুপের 3টে ম্যাচ, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, ওরা খেলে ফেলেছে 5টা ম্যাচ। 5টা ম্যাচে কিন্তু লাস্ট 4টে ম্যাচে জিতেছে। প্রথম ম্যাচ ওরা ড্র করেছিল, সেখানেও কিন্তু কোনো প্রতিপক্ষ গোল করতে পারেনি। পর্তুগালের সঙ্গে শেষ ম্যাচ আমরা দেখলাম একদম 90 মিনিটে মরিনো শেষ মুহূর্তের গোলে জিতেছিল। অস্ট্রিয়াকে 3-0 হারিয়েছিল, উরুগুয়েকে 1-0 হারিয়েছে, সৌদি আরবকে 4-0 হারিয়েছে, এবং কেপ ভার্দের সঙ্গে ম্যাচটা গোললেস ড্র করেছিল। মানে আজকে যদি স্পেন মানে গোল না খেয়ে যেতে, সেক্ষেত্রে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে যার সাথে ইতিমধ্যেই স্পেন 9টা গোল করেছে, একটা গোল খায়নি, কিন্তু একটা গোলও লাস্ট 5 ম্যাচে খায়নি এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত, একমাত্র দল। সেখানে তুমি যদি বেলজিয়ামের দিকে যাও, তাহলে কিন্তু তুমি সেটাও দেখতে পাবে যে বেলজিয়ামও কিন্তু প্রথম ম্যাচ, এই লাস্ট ম্যাচটা তারা হারালো ইউএসএকে 4-1 গোলে। সেনেগালের সঙ্গে তারা 3-2 গোলে কোনো রকমে জিতেছিল। নিউজিল্যান্ডকে তারা 5-1 গোলে হারিয়েছিল, বড় ব্যবধান। এবং আমরা দেখেছিলাম ইরানের সঙ্গে গোললেস ড্র করেছিল, এবং ইজিপ্টের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল। প্রতি ম্যাচেই একটা ম্যাচ বাদ দিয়ে কিন্তু গোল খেয়েছে। ডিফেন্স কিন্তু একটা খুব বড় প্রশ্নের মুখে থাকবে একদম। তুমি যদি হিসাব দেখো, বেলজিয়াম কিন্তু গোটা বিশ্বকাপে গোল করেছে
13টা গোল করেছে কিন্তু বেলজিয়াম, এটা তোমার মাথায় রাখতে হবে। 13টা গোল করেছে, তার মধ্যে দুটো কিন্তু বিগ ডিফিট আছে, ইউএসএ কে 4-1 এবং তোমার নিউজিল্যান্ডকে 5-1 দুটো ম্যাচে এবং ওরা গোল খেয়েছে কিন্তু 6টা গোল খেয়েছে, এটাও তোমায় মাথায় রাখতে হবে। 13টা গোল যেমন করেছে 12-13টা, তুমি 6টা গোল খেয়েছে, সেখানে স্পেন 9টা গোল করেছে, একটা গোল এখনো পর্যন্ত হজম করেনি। তার মানে বুঝতে হবে তোমাকে স্পেনের ডিফেন্স তোমার কতটা শক্তিশালী। দলটা যেভাবে যে ছন্দে রয়েছে স্পেন টিমটা, তাতে কিন্তু এই স্পেনকে কিন্তু বেলজিয়াম কতটা আটকাতে পারবে। তুমি যদি পর্তুগাল ম্যাচের তুমি যদি পর্তুগাল ম্যাচের লাইন আপটা দেখো, পর্তুগাল ম্যাচে কিন্তু স্পেন যেটা খেলেছিল একদম, তারা কিন্তু 3 ফরওয়ার্ডে খেলেছিল। তোমার ভিনাকে খেলেছিল, আজারবাইজকে খেলেছিল এবং ইয়ামেল ছিল। মাঝ মাঠের দিকে ওরা ভাগ করেছিল, দুজনকে সেন্ট্রাল মিডিও হিসেবে রেখেছিল, পেড্রিকে রেখেছিল এবং ওলমোকে রেখেছিল, এবং তার পেছন থেকে একটু ডিফেন্সিভ এবং মিডিও মানে ওই সাপ্লাই লাইনটাকে বজায় রাখার জন্য রড্রিকে রেখেছিল। এবং ডিফেন্সে তো অবশ্যই ছিল হচ্ছে কুকুরেলা ছিল, হচ্ছে লোপার্তে ছিল এবং কুবারসি ছিল এবং পোরো ছিল, এবং গোলে ছিল হচ্ছে সিমন। ফলে তুমি যদি স্পেনকে দেখো, স্পেন কিন্তু এছাড়াও তুমি যদি স্পেনের দিকে দেখো যে সুপার সাব হিসাবে নেবে, 84 মিনিটে নেবে, 90+1 গোল করে পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল। মরিনো ছিল, টোরেস আছে, রুইজ আছে। ফলে স্পেনের টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম। সেই জায়গায় তুমি দেখতে গেলে এই বেলজিয়াম দলটা কিন্তু তুলনায় আমার ডিফেন্স নিয়ে বেলজিয়ামের একটুখানি কিন্তু তোমায় আমি পরিসংখ্যান বললাম, 6টা গোল যে, এবং স্পেন যে একদম স্পেন যে তোমার ফুটবলটা খেলছে, তাতে কিন্তু আমি আবারও তোমাকে বলছি যে লুকাকুর ওপর কিন্তু বড্ড বেশি কিন্তু বেলজিয়াম একটু ডিপেন্ডিং হয়ে যাচ্ছে। ডি ব্রুইন কতটা কি করতে পারবে আমি জানি না, কিন্তু আমার তো রেস্কিন বলে ওদের যে প্লেয়ারটা আছে, সেটাও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার। কিন্তু আবারও তোমাকে আমি বলছি যে আমি জানি না এই ম্যাচে লুকাকু ছাড়াও ডি ব্রুইনকে খেলাতে পারবে কিনা, কারণ ডি ব্রুইনকে আমরা দেখলাম, কেভিন ডি ব্রুইনকে গত ম্যাচে আমরা নামাতে দেখিনি, জানি না তুলে রেখেছিল কিনা বা তার কোনো ইনজুরি আছে কিনা। কিন্তু লুকাকুকে কিন্তু একটু সমঝে খেলতেই হবে, কেননা এই লুকাকু যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারে। খুব বক্স টু বক্স স্ট্রাইকার, অনেকটা হাল্যান্ডের মতো, বেশি নড়াচড়া তো তুমি লুকাকুর দেখবে না, কিন্তু হাল্যান্ডের মতো কিন্তু ডি বক্সের মধ্যে বা ডি বক্সের একটু বাইরে যদি লুকাকু যদি ফাঁকায় বল পেয়ে যায়, তাহলে গোল করতে কিন্তু ওর ভুল হবে না। আমাদের একদম সময় শেষ, শ্রমিক। জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন করবো তোমাকে, কারণ অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, যতগুলো খেলা হচ্ছে তার ভেতর থেকে আর্জেন্টিনা কি সব থেকে সহজ প্রতিপক্ষ পেল সুইজারল্যান্ড? বলো। দেখো শান্তনু, এই আলোচনা আমরা আগেও করেছি যে এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে যেরকম বিতর্ক হচ্ছে মাঠের ভেতরে মাঠের বাইরে, তাতে একটা রেফারিরাও চাপে রয়েছে। তুমি যদি দেখো আজ এই ম্যাচটায়, ফ্রান্স ম্যাচেতে 25 মিনিটে যেটা এমবাপ্পে পেনাল্টি পেল, 3 মিনিট 12 সেকেন্ড ধরে রেফারি ভারটা দেখেছে, তারপরে দিয়ে দিয়েছে। মানে রেফারিরাও কোথাও একটা চাপে আছে, মানে এত বিতর্ক হচ্ছে রেফারিং ভার নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এত সমালোচনা শুনতে হচ্ছে, আজকে এই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ার পরও আর্জেন্টিনাকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকরা জিতছে, কিন্তু তাদের এই নিষ্কণ্টক হচ্ছে না এই জয়ের সেলিব্রেশনটা। এই একের পর এক যে অভিযোগ উঠছে আর্জেন্টিনা দলকে ঘিরে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, এখন এটা তো সত্যি কথা, খুব সহজ গ্রুপ পেয়েছে আর্জেন্টিনা, তারা এসছে, কিন্তু তারা তো খেলে এসেছে, তারা গোল করেছে, এটা তো বললে হবে না যে গোলটা তো আর রেফারি করে দেয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিতর্কের মতো চলবে। কিন্তু তোমাকে এই নিয়ে আমরা আগেও আলোচনা অনেক করেছি, কিন্তু তোমাকে একটা পরিসংখ্যান খালি আমি দিয়ে রাখবো, যে এই যে সুইজারল্যান্ড আর্জেন্টিনা যে ম্যাচটা হবে, সেই ম্যাচে কিন্তু আবার পর্তুগালের রেফারি। এবার এটা নিয়ে আর্জেন্টিনার সমর্থকরা বলতে পারে যে মেসি রোনাল্ডোর একটা দৌড়াদ, রোনাল্ডো বেরিয়ে গেছে, তাই ইচ্ছা করে ফিফা হয়তো পর্তুগালের রেফারিকে বেছে বেছে এই ম্যাচে দিল, আর্জেন্টিনাকে হারানোর ছক কষতে পারে। ফলে এবার আর্জেন্টিনার সমর্থকরা এটা নিয়ে যদি ইস্যু তোলেন, তাহলে বলার কিছু নেই এবং এই বিতর্ক চলতেই থাকবে। তবে আবারও বলছি, সুইজারল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে কিন্তু পর্তুগালের রেফারি কিন্তু ম্যাচ পরিচালনা করবে। ফলে এই নিয়ে ইস্টবেঙ্গল, এই তোমার ইস্টবেঙ্গল বেরোচ্ছে মুখ দিয়ে, মরশুম শুরু হচ্ছে বলে, যে এই মুহূর্তে আর্জেন্টাইন সমর্থকরাও কিন্তু
এই বিষয়টাকে নিয়ে এবার পাড়ার রকে বা চায়ের টেবিলে তর্ক শুরু করবে যে তাদেরকেও ফাঁসানোর চেষ্টা হচ্ছে, বা ফিফা তাদের বিরুদ্ধে এবার চক্রান্ত করছে পর্তুগালের রেফারিকে কেন দিল রোনাল্ডো ছিটকে যাওয়ার পরে। ফলে এই আলোচনা চলবে, তবে বিশ্বকাপের মতো চলবে, এবং আজকের ম্যাচে অবশ্যই ফ্রান্স ফেভারিট, এবং আমরাও চাইবো এই স্পেন ফেভারিট আজকের ম্যাচে অবশ্যই 60-40। বেশ, অনেক ধন্যবাদ প্রেমিক। আপনারা শুনলেন, আমরা কিন্তু অ্যানালিসিস করে যা আপনাদের সামনে তথ্য তুলে ধরলাম, একদম ম্যাচ ওয়াইজ আলোচনা করলাম, তাতে স্পেন হয়তো একটু এগিয়ে নামবে এগেনস্ট বেলজিয়াম, তবে অবশ্যই খেলা হবে মাঠে, এবং টোটাল 11 জন 22 জন দুটো দেশের দুটো দলের খেলবে, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে মার্কিন মুলুকে মহারণ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।